বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ, এটা একটা ঢালাও অভিযোগ। জামাত ইসলামের সাথে কোনো আদর্শিক জোট ছিল না। নতুন দলের দুইজন উপদেষ্টা আছেন, তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। এমনও বলেছে যে বদির সাম্রাজ্য এখন আপনার নিয়ন্ত্রণে। তারা কখনোই নির্বাচন বর্জনের পথে যাবে সেটা আমরা বিশ্বাস করি। প্রধান উপদেষ্টাকে আপনারা পরবর্তী সরকারের রাষ্ট্রপতি হওয়ার অফার দিয়েছেন, সরকার আপনাদের দিকে ঝুঁকে গেছে। জনাব তারেক রহমান সাহেব খুব শিগগিরই দেশে আসবেন। ওনার থাকার, ওনার সিকিউরিটির প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি মাই টিভিতে। আজ আমরা কথা বলবো সময়ের আলোচিত এক রাজনীতিবিদের সাথে। তিনি আর কেউ নন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা জনাব সালাউদ্দিন আহমেদ, আপনি সাম্প্রতিক সময়ে সরকার নির্বাচনের একটা সময়সীমা, সম্ভাব্য সময়সীমা বলেছেন প্রধান উপদেষ্টা, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। তো আপনারা এই নির্বাচনের সময়সীমা ঘোষণার পরে বিএনপির মধ্যে এক ধরনের স্বস্তি ভাব আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আপনারা যাদের সাথে নির্বাচন করবেন, যারা আপনাদেরকে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী জামাত এবং এনসিপি, নির্বাচনের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। এই পরিস্থিতিতে বিএনপির প্রতিক্রিয়া কি? নির্বাচন আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধের মধ্যেই হবে ইনশাআল্লাহ। এটা আমাদের আশা এবং বিশ্বাস, এবং এই ঘোষণা মাননীয় প্রধান উপদেষ্টা দিয়েছেন জাতির কাছে, এবং যথাযথ প্রক্রিয়ায় তিনি নির্বাচন কমিশনকে চিঠির মাধ্যমে সেটা জানিয়েছেন, এবং নির্বাচন কমিশন সেই উদ্দেশ্যে নির্বাচনের সমস্ত কার্যক্রম পরিচালনা করছেন, এবং সেপ্টেম্বরের মধ্যেই তাদের সমস্ত প্রস্তুতি শেষ হবে। এখন যে সমস্ত দল নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করছে বা নির্বাচন নিয়ে বিভিন্ন রকমের বক্তব্য দিচ্ছে যে এই দাবি পূরণ না হলে, ওই দাবি পূরণ না হলে নির্বাচনে তারা যাবেন না, এইরকম কয়েকটি দল বক্তব্য দিয়েছে। এটা মাঠের বক্তব্য বলে আমি মনে করি। রাজনৈতিক মাঠে নির্বাচনের আগে বিভিন্ন রকমের কৌশল অনেক রাজনৈতিক দল অবলম্বন করেন, তারাও সেটা করতে পারেন। তবে আমাদের বিশ্বাস, বাংলাদেশের এই পরিস্থিতিতে গণতন্ত্রের যাত্রাপথে কেউ বাধা হয়ে দাঁড়ালে জনগণ সেটা ভালোভাবে নেবে না। এবং জনগণ যদি মনে করে কোনো রাজনৈতিক দল গণতান্ত্রিক প্রক্রিয়ায় উত্তরণে, আমরা যেটা বলি যে ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনে যদি বাধা হয়ে দাঁড়ায়, তাহলে জনগণ সেই সমস্ত রাজনৈতিক দলকে প্রত্যাখ্যান করবে। এই ঝুঁকি নিশ্চয়ই কোনো রাজনৈতিক দল নিতে চাইবে না। এখন রাজনৈতিক কৌশল হিসেবে নির্বাচনের আগে মাঠে বিভিন্ন রকমের বক্তব্য দিতে পারে, সে বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। ওনারা যদি শেষ পর্যন্ত নির্বাচন বর্জনের পথে যায়, তাহলে আপনার প্রতিদ্বন্দ্বিতা কার সাথে করবেন? আমি বিশ্বাস করি বাংলাদেশে কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছে, সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, তারা কখনোই নির্বাচন বর্জনের পথে যাবে সেটা আমরা বিশ্বাস করি না। হয়তো বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে কোনো না কোনো প্রতিপক্ষকে চাপে রাখতে চায়, এটা কৌশল হতে পারে। অথবা সরকারের কাছে, নির্বাচন কমিশনের কাছে বিভিন্ন রকমের দাবি দাওয়া হয়তো উপস্থাপন করতে চায় নিজেদের রাজনৈতিক স্বার্থে অথবা নিজেদের রাজনৈতিক সুবিধার জন্য, সেটা তারা করতে পারে। একটা বিষয় আপনি এর আগেও বলেছেন, আপনারা যারা জুলাই বিপ্লবের অংশীদার, তাদের সাথে ঐক্যবদ্ধভাবে বা জোটবদ্ধভাবে নির্বাচন করতে পারেন, সরকার গঠন করতে পারেন, কিন্তু জামাতের সাথে করবেন না জোট। এর কোনো রাজনৈতিক কৌশলটা কি একটু যদি বলেন? এটাও রাজনৈতিক কৌশল। আমরা একসময় বাংলাদেশ জামাত ইসলামের সাথে নির্বাচনে জোট করেছিলাম, এটা কোনো আদর্শিক জোট ছিল না। তখন আমাদের সামনে আওয়ামী লীগকে প্রতিদ্বন্দ্বিতায় নিয়ে আসার ক্ষেত্রে আমরা কৌশল অবলম্বন করেছিলাম যে আমাদের জোটের মধ্যে, 4 দলীয় জোটের মধ্যে তারাও ছিল, আরও একটি ইসলামী দল ঐক্য জোট ছিল, এবং জাতীয় পার্টির একটা ভগ্নাংশও ছিল। তো এগুলো নির্বাচনী জোট পৃথিবীর বিভিন্ন দেশে নির্বাচনের আগে কৌশলগত কারণে নির্বাচনী কৌশল হিসেবে হয়, সেখানে আদর্শিক কোনো মিল থাকার প্রয়োজন হয় না। তো এখন আমাদের নির্বাচনী কৌশল হিসেবে আমরা মনে করছি যে আমাদের সাথে আগের প্রতিশ্রুতি ছিল আমাদের যেভাবে, যে যুগপৎ আন্দোলনে যারা আমাদের সাথে শরিক ছিলেন তারা অবশ্যই আমাদের সাথে থাকবেন নির্বাচনে, এবং পরবর্তীতে যদি আমরা সরকার গঠনে সক্ষম হই, জনগণ যদি আমাদেরকে সেই দায়িত্ব প্রদান করে, আস্থায় নেয়, তখন আমরা ঐক্যমতের জাতীয় সরকার বলেছি, নট ইন পিওর সেন্স ন্যাশনাল গভর্নমেন্ট,
ঐক্যমতের জাতীয় সরকার, মানে পার্লামেন্টে যারা আছে সবাইকে নিয়ে জাতীয় সরকার নয়, কারণ বিরোধী দল আপনার লাগবে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সাথে যাদের ঐক্যমত ছিল যুগপৎ আন্দোলনে তাদের সাথে নিয়ে, এবং এখন আমরা সেই জোটটাকে আরও সম্প্রসারণের চেষ্টা করছি। এবং কারা সেই জোটে থাকবেন নির্বাচনের জোটে সেটা এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত আমরা নিতে পারিনি, সেটার জন্য আরও আমাদের অপেক্ষা করতে হবে। সেটা কি আদর্শিক জোট হবে নাকি? না, এটা নির্বাচনী জোট, এখানে আদর্শিক কোনো জোট না। যেমন আমরা কয়েকটি ইসলামী দলের সাথে আমরা যোগাযোগ করেছি, কথাবার্তা বলেছি, যারা ফেসিবাদ বিরোধী আন্দোলনে শরিক ছিলেন, যাদের অবদান আছে, যারা রক্তদান করেছেন, তাদের মধ্যে অনেকের সাথে আমাদের আলাপ আলোচনা হচ্ছে, যারা নির্বাচনে জোটে আসতে চায়, আমরাও হয়তো নিতে চাই, কিন্তু সেই সিদ্ধান্ত এখনও চূড়ান্ত হয়নি, আর একটু সময় লাগবে। আমরা গতকালই একটা পোস্ট দেখলাম, এলজিইডি যে উপদেষ্টা, স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন সজীব ভুঁইয়া, উনি বলেছেন যে উনি নির্বাচন করবেন এবং নির্বাচনকালীন সরকারে থাকবেন না। তো এই বিষয়ে বিএনপির প্রতিক্রিয়া কি? উনি যেহেতু এখনও সরকারে আছেন এবং কেউ কেউ বলছেন যে সরকারের থেকে অনেক সুযোগ সুবিধা নিয়েছেন এবং সেটা নির্বাচনী ওনার একটা পরিবেশ তৈরি করার চেষ্টা করেছেন, বিএনপির প্রতিক্রিয়া কি বিষয়ে? আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে লিখিতভাবে যে কাগজ কয়েকবার প্রদান করেছি এবং ওনার সাথে সাক্ষাতের সময় আমরা সে বিষয়ে মৌখিকভাবে আলোচনা করেছি যে অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতা, দল নিরপেক্ষতা জাতির সামনে পরিষ্কার করা দরকার, এবং এই দেশের জনগণ দেখতে চায় প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার। সেই লক্ষ্যে আমরা আহ্বান করেছিলাম যে সরকারের মধ্যে যে একটি নতুন দলের অনুসারী বা সমর্থনকারী 2 জন উপদেষ্টা আছেন, সেটা ওপেন সিক্রেট, সবাই জানেন। সুতরাং এই উপদেষ্টা পরিষদের নিরপেক্ষতা বজায় রাখার জন্য তাদেরকে অব্যাহতি দেওয়া প্রয়োজন। তা আশা করি তিনি সেটা খুব শিগগিরই বাস্তবায়ন করবেন। এতদিন করেন নাই, কিন্তু সেটা যত শিগগিরই করবেন ততই মঙ্গল। সেটা ওনার জন্যও মঙ্গল, সরকারের জন্যও মঙ্গল, জাতির জন্যও মঙ্গল। এখন যে 2 জন ছাত্র উপদেষ্টা সেই উপদেষ্টা পরিষদে আছেন, তারা যদি নির্বাচনের আগে পদত্যাগ করে নির্বাচন করার ঘোষণা দিয়ে থাকেন, তাহলে সেটা বুঝতে হবে যে তারা সরকারের যতদিন থাকার সুবিধা ততদিন থেকে তারপরে নির্বাচনে আসবেন। তো সেইটা একটু তাদেরকে, এই সরকারকেও প্রশ্নবিদ্ধ করবে এবং জনগণও বুঝে নেবে যে তারা সরকারে থেকে তাদের দলীয় সুবিধাদি নিশ্চিত করার পরে তারা নির্বাচনে আসবেন। তাহলে তারা একটা সুবিধাবাদী দল হিসাবে, অনেকে যেমন মনে করে যে এটা কিংস পার্টি কিনা, সেটা প্রতিষ্ঠিত হবে। তো সুতরাং যত শিগগিরই তারা সরকার থেকে অব্যাহতি নেন বা পদত্যাগ করেন, ততই আমার মনে হয় বিশ্বাসযোগ্যতাটা তাদেরও প্রতিষ্ঠিত হবে এবং সরকারের জন্য নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে। আচ্ছা, আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী, রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী এই মুহূর্তে, তাদের অভিযোগ যে লন্ডন বৈঠকের পরে প্রধান উপদেষ্টা এবং সরকার বিএনপির দিকে ঝুঁকে পড়েছে। কেউ কেউ এটাও বলেন যে প্রধান উপদেষ্টাকে আপনারা পরবর্তী সরকারের রাষ্ট্রপতি হওয়ার অফার দিয়েছেন, তার ভিত্তিতে সরকার আপনাদের দিকে ঝুঁকে গেছে। এই অভিযোগ জামাত এবং এনসিপি সহ বিভিন্ন দলের কাছ থেকে আমরা প্রায় শুনছি। এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, কিন্তু এর জবাবটা জাতির সামনে পরিষ্কার। আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য সবসময় সরকারের কাছে আমাদের দাবি উত্থাপন করেছি জনগণের পক্ষে। এদেশের অধিকাংশ রাজনৈতিক দলের দাবি ছিল ডিসেম্বরের ভিতরে যেন জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ঘোষণাটা মাননীয় প্রধান উপদেষ্টা দেন। সেই প্রেক্ষিতে, জাতীয় দাবির প্রেক্ষিতে আমরা তার কাছে সাক্ষাতের মাধ্যমেও অনেকবার সেই দাবি উত্থাপন করেছি, লিখিতভাবে উত্থাপন করেছি। কিন্তু তিনি যখন গত পবিত্র ঈদ উল ফিতরের আগে জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন যে তিনি এপ্রিলের মধ্যে ইলেকশন করতে চান 2026-এর, তখনই আমাদের কাছে একটু সংশয় আসলো যে আসলেই কি ওই সময়ের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব। কারণ তখনকার আবহাওয়াগত কারণ এবং সেই সময়ের আগে রমজানের পরপরই কিছু কিছু পরীক্ষা থাকে জাতীয় ভিত্তিক, যে পরীক্ষার সময় তারিখ থাকে, এবং
একটা উষ্ণ আবহাওয়ার মৌসুম থাকে, সব কিছু মিলিয়ে ঝড় বৃষ্টি বাতাসের বাংলাদেশের যে ইতিহাস, এগুলো সব কিছুই এপ্রিলে সংঘটিত হয়েছে। 1991 ইংরেজির যে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়, সেটাও এপ্রিলে হয়েছে। এর আগে আইলা, সিডর, যত কিছু হয়েছে এর আশেপাশেই হয়েছে। এই সামগ্রিক বিবেচনায় আমরা তখন যৌক্তিকভাবে মনে করেছি যে জাতির এই দাবিটা আবার উত্থাপিত হওয়া দরকার। তখন আমরা জোরালোভাবে সেটা উচ্চারণ করেছি। তখনই বাংলাদেশ জামাত ইসলাম থেকে জামাত ইসলামের আমির একটা কূটনীতিকদের সাথে একটা বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলোচনার সময় তিনিও প্রকাশ করেছিলেন তার মনোভাব যে নির্বাচন রমজানের আগে হওয়া সম্ভব এবং সেটা বাঞ্ছনীয় হবে। তারপরে কোনো কোনো বক্তৃতায় ওনারা বলেছেন যে এপ্রিলের মধ্যেও হতে পারে, এপ্রিলের পরেও হতে পারে। ওনারা কোনো বিষয়েই কিন্তু রিজিড অবস্থান প্রকাশ করেননি, ওনারা সবসময় ফ্লেক্সিবল ছিলেন। তাছাড়া কোনো সময় সেটা ওনারা মানে বলেননি বা অস্বীকার করেননি যে রমজানের আগে নির্বাচন হলে সেটা সময় ঠিক হবে না, এই কথা বলেনি, বরং পক্ষেই বলেছে। তো যদি কেউ বলে থাকেন যে নির্বাচনের তারিখ রমজান শুরুর আগে, অর্থাৎ 2026-এর ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে হওয়াটা অযৌক্তিক, যদি এটা কেউ মনে করেন, তাহলে এটা খুব পক্ষপাতিত্বমূলক আচরণ হবে। যেটা সরকার লন্ডন বৈঠকে আলোচনা করেছেন, সেটা তো শুধু বিএনপির দাবি ছিল না। বিএনপির দাবি তো ছিল ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা, কিন্তু জাতীয় ভিত্তিতে বিভিন্ন সময় আলাপ আলোচনা উঠে এসেছে যে রমজানের আগে নির্বাচন অনুষ্ঠান করতেই হবে। তারপরে গেলে রমজান, পরীক্ষা, আবহাওয়া এবং দুর্যোগপূর্ণ অবস্থার মধ্য দিয়ে একটা অনিশ্চিত পরিবেশ সৃষ্টি হবে। তখন দেখা যাবে আর জুনের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করা যাচ্ছে না, কারণ জুনের ভিতরে নির্বাচন অনুষ্ঠান করার একটাই নজির আছে বর্ষার মধ্যে, সেটা বাধ্যবাধকতা ছিল সাংবিধানিক তত্ত্বাবধায়ক সরকার গঠিত হওয়ার পরে। এটা 1996 সনের 12ই জুন। সেই নির্বাচনটা আমি নিজেও প্রার্থী ছিলাম এবং সেই নির্বাচনে আমি জয়ী হয়েছিলাম। 1996 সালের 12ই জুন, জ্যৈষ্ঠ মাস, তখন বৃষ্টি বাদল সব কিছু ছিল। কিন্তু বাধ্যবাধকতা না থাকলে হয়তো সেই সময় নির্বাচনের তারিখ নির্ধারণ করা কোনো প্রয়োজন হতো না। কিন্তু এখন তো একটা ফ্লেক্সিবিলিটি আছে। জি। তো সেই জন্য আমরা আহ্বান করেছিলাম, যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে অ্যাটলিস্ট নির্বাচন অনুষ্ঠান না হয়, তাহলে এই নির্বাচন অনুষ্ঠান করাটা অনিশ্চিত হয়ে যাবে। সেই যৌক্তিক সরকার বুঝেছে, প্রফেসর ইউনূস সাহেব সেই যুক্তিকে সম্মান করেছে। তা এখন কোনো যুক্তিতেই এটা বলা যাবে না যে শুধু এটা বিএনপির দাবি অনুসারেই হয়েছে। সুতরাং যারা এটা বলছে তারা সঠিক বলছেন না। এরকম কোনো সমঝোতা সরকারের সাথে বিএনপির নাই? না, সরকারের সাথে আমাদের সমঝোতা হবে কেন? আমরা যৌক্তিক সময়ের মধ্যেই নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি করেছিলাম এবং সেই যৌক্তিক সময়টার পরে আবার বিভিন্ন বিষয় বিবেচনা করে আমরা ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের জন্য দাবি করেছিলাম। আমরা কখনো বলি নাই ফেব্রুয়ারির আগে নির্বাচন হবে। তবে সরকার, রাজনৈতিক দল, সবাই, দেশের মানুষ আলোচনা করে এইটা একটা জায়গায় এসছেন এবং বুঝতে পেরেছেন যে অন্তত পক্ষে যদি নির্বাচনটা রমজানের আগে না হয়, তাহলে নির্বাচন অনিশ্চিত হয়ে যাবে। তো সেই জন্য সবাই বুঝেছে, আমরাও আমাদের দলীয় অবস্থান থেকে জাতীয় স্বার্থে আমরাও সেটা মেনে নিয়েছি এবং সরকারি অবস্থানও পাল্টিয়েছে, অন্যান্য রাজনৈতিক দলের অবস্থানও পাল্টেছে। সুতরাং এইখানে অন্য কোনো বিষয়ে ভাববার অবকাশ নেই। সম্প্রতি চাঁদাবাজি সহ নানা অপকর্মের সাথে ধরেন আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ এনসিপি, সমন্বয়ক, এদের নাম জড়াচ্ছে, ইভেন উপদেষ্টাদের নামও এর মধ্যে চলে আসছে। তো সরকার এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না কেন, নাকি চাইছে না? আপনার কাছে কি মনে হয়? যারা সরকারের দায়িত্বে থাকেন সবসময় তাদের দায়িত্ব অনেক বেশি থাকে এবং সমগ্র জাতি, জনগণ মনে করে যে সরকার এই বিষয়টা পূর্ণাঙ্গ একটা তদন্ত পরিচালনা করার প্রয়োজন। এবং এটা যদিও তদন্তনাধীন বিষয় এবং যদিও এটা বিচারিক বিষয়, এই বিষয়ে যেহেতু যথেষ্ট কথা বলা সমীচীন হবে না, কিন্তু এইটুকু পরামর্শ দেয়া যায়, যেহেতু বিভিন্ন বিষয়ে সামাজিক মাধ্যমে সরকারের একজন উপদেষ্টার প্রতি অঙ্গুলি তোলা হয়েছে, সেই জন্য এই সরকারেরই নিজস্ব উদ্যোগে এই বিষয়টায় পূর্ণাঙ্গ তদন্ত পরিচালনা করে জনগণকে বিষয়টি পরিষ্কার করা দরকার, জানানো দরকার জাতির সামনে, যাতে জনগণ বুঝতে পারে এই সরকারের নিরপেক্ষতা, স্বচ্ছতা, সততা এবং জবাবদিহিতা আছে। যদি তদন্তে প্রমাণ হয় এবং সেখানে কোনো উপদেষ্টা জড়িত, তাহলে সেটা আইনের বিষয়
আদালতের বিষয়, সেটা সেখানে যাবে। তবে আমি একজন জনগণ হিসেবে, এদেশের একজন নাগরিক হিসেবে এটা আশা করি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে যে আস্থা এবং ভরসা এদেশের জনগণ রেখেছে, সেটা অবশ্যই তারা যেন সমুন্নত রাখেন এবং সেই লক্ষ্যে তারা যেন খুব স্বচ্ছতার সাথে এই বিষয়টি তদন্ত করে জাতির সামনে তুলে ধরেন। কারণ এখানে বিশ্বাসযোগ্য যথেষ্ট তথ্য উপাত্ত উঠে এসছে এবং ইতিপূর্বেও দু একজন উপদেষ্টার যারা পার্সোনাল স্টাফ, তাদের বিষয়টি গোচরীভূত হওয়ায় বা মিডিয়াতে আসায় দুদক তাদেরকে ডেকেছে, তাদের বিরুদ্ধে তদন্ত হচ্ছে এবং সেটা বিভিন্ন মিডিয়াতে প্রকাশিত হয়েছে। সুতরাং এই বিষয়টি নতুন নয়। চাঁদাবাজির অভিযোগ আপনার দলের নেতাকর্মী, বিশেষ করে তৃণমূলের নেতাকর্মীদের বিরুদ্ধেও অনেক আছে তৃণমূল পর্যায়ে। যদিও আপনার দলের যিনি প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি সহ আপনাদের কেন্দ্রীয় নেতারা এ বিষয়ে বেশ কঠোর। অনেক প্রায় 7,000-এর মতো নেতাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন, 4,000-এর বেশি বহিষ্কার হয়েছে। তারপরেও এটা তো আপনারা নিয়ন্ত্রণ করতে পারছেন না। দলের মধ্যে কি আপনাদের নিয়ন্ত্রণ নাই, মানে তৃণমূলে কি আপনাদের নিয়ন্ত্রণ নাই? বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির যে অভিযোগ, এটা একটা ঢালাও অভিযোগ বলে অনেকে মনে করে, আমরাও মনে করি। এটা রাজনৈতিক প্রতিপক্ষ আরও বেশি করে এটা প্রচারণা দিচ্ছে এবং অনেক ক্ষেত্রে মিডিয়াতে সঠিক তথ্য উঠে আসে না। দেখা যায় যে কোথাও কোনো একটা রেপের ঘটনা হলো, কোথাও কোনো একটা হত্যার ঘটনা হলো, একদম 1 মিনিটের মধ্যেই রাজনৈতিক যারা প্রতিদ্বন্দ্বী বা প্রতিপক্ষ তারা বিএনপিকে দোষারোপ করে একটা স্ট্যাটাস দিয়ে দিল, তদন্তের কোনো ধার ধারছে না। এগুলো অনেকগুলো এভাবে উদ্ঘাটিত হয়েছে। আপনারা জানেন কুমিল্লায় একটা নারীর শ্লীলতাহানি নিয়ে এরকম একই ঘটনা উদ্ঘাটিত হয়েছে, মুরাদনগরে হয়েছে, বিভিন্ন জায়গায় এগুলো হয়েছে। প্রাথমিকভাবে একদম কোনো তথ্য প্রমাণ ছাড়াই বিএনপিকে দোষারোপ করা হয়েছে, পরে তদন্তে প্রমাণিত হয়েছে এখানে বিএনপির কোনো ইনভলভমেন্ট নাই, অর্থাৎ বিএনপির কোনো নেতাকর্মীর ইনভলভমেন্ট নাই। কিন্তু আমি এটা অস্বীকার করব না যে আমাদের তৃণমূলের কেউ কেউ কোনো কর্মী এগুলোর সাথে জড়িত নয়। তবে বিএনপি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা সাংগঠনিকভাবে, এটাই হচ্ছে প্রধান বিষয়, বিবেচ্য বিষয়। বিএনপি সাংগঠনিকভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে এবং ক্ষেত্রমতে বিএনপির নেতাকর্মীরাই তাদেরকে আইনের হাতে সুপর্দ করছে। এইখানে সরকারের দায়িত্ব আছে, আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আছে। তারা কেন এই সমস্ত বিষয়ে উদ্যোগী হয়ে ব্যবস্থা নিচ্ছে না? কারণ পতিত ফ্যাসিস্ট সরকারের অনেক এরকম অনুসারী যারা অতীতে এই সমস্ত কর্মকাণ্ডে জড়িত ছিল, তাদের মধ্যে কেউ কেউ এই অপকর্মে জড়িত আছে এবং তারা আগের থেকেই এগুলার জড়িত ছিল, এটা ধারাবাহিকতা আছে। কিন্তু তাদের কোনো রাজনৈতিক পরিচয় প্রকাশিত হচ্ছে না। অনেক ক্ষেত্রে, কিছু কিছু ক্ষেত্রে প্রকাশিত হয়েছে। তো বিশেষ করে যদি এটা সুষ্ঠু তদন্ত করা হয়, আইনশৃঙ্খলা বাহিনী যদি যথেষ্ট মনোযোগ দেয়, তাহলে দেখা যাবে এদের মধ্যে অধিকাংশই হচ্ছে পতিত ফ্যাসিস্ট শক্তির দোসর বা তাদের অনুসারী। হ্যাঁ, আমাদের মধ্যে অনেকেই একটা সর্ববৃহৎ উদারনৈতিক রাজনৈতিক গণতান্ত্রিক পার্টি হিসাবে আমাদের মধ্যে বহু রকমের মানুষের সমাহার এবং দলীয় নেতা কর্মীর সংখ্যা কোটি কোটি। সেই দলের কোনো না কোনো নেতা কর্মী বিভিন্ন অনৈতিক বা শৃঙ্খলা বিরোধী কাজে, আইন বিরোধী কাজে জড়িত থাকবে না, এই গ্যারান্টি তো দল দিতে পারে না। দল যেটা করতে পারে সেটা নিশ্চিত হওয়ার পরে, তদন্তের পরে তার বিরুদ্ধে দলীয় ব্যবস্থা গ্রহণ। কিন্তু আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টা সরকারের, আইনশৃঙ্খলা বাহিনীর। আমরা সবসময় আহ্বান জানিয়েছি যাতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর ব্যবস্থা গ্রহণ করে এই সমস্ত বিষয়ে। আচ্ছা, আপনার নিজের এলাকা কক্সবাজার, কিছুদিন আগেই এনসিপির একটা গ্রুপ কক্সবাজারে সমাবেশ করেছে এবং সেখানে ব্যক্তিগতভাবে আপনাকেও অভিযুক্ত করে বক্তব্য দিয়েছে। এমনও বলেছে যে বদির সাম্রাজ্য এখন আপনার নিয়ন্ত্রণে। আপনি এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আমরা মিডিয়ায় পাইনি। আপনি যদি আজকে মাই টিভিকে বলেন আপনার এই অভিযোগের যথার্থতা কতটুকু? এনসিপির যে নেতা আমার বিরুদ্ধে বিষোদ্গার করে মিথ্যা, ভিত্তিহীন, অমূলক এবং রাজনৈতিক উদ্দেশ্যে অপপ্রচার করেছেন বা বক্তব্য দিয়েছেন, তাকে আমি স্নেহের ছোট ভাই হিসেবে ক্ষমা করে দিয়েছি। কারণ তার এই বয়সে সে আবেগময় বক্তব্য দিতেই পারে। তবে তাদের মনে রাখা উচিত যে কেবল নতুনভাবে রাজনৈতিক যাত্রা শুরুর প্রাক্কালে যদি
তাদের নিজের ভাবমূর্তি জনগণের সামনে অন্যরকমভাবে গঠিত হয়, প্রতিষ্ঠিত হয়, তাহলে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ প্রশ্নবিদ্ধ হবে। সুতরাং রাজনীতিতে আচার আচরণ, কথাবার্তা, বক্তব্য, বিবৃতি অবশ্যই সংযতভাবে দেওয়া উচিত। এই পরামর্শ দেওয়া ছাড়া আমার আর কোনো বক্তব্য নেই। আচ্ছা, আমরা প্রসঙ্গ পরিবর্তন করি। জাতীয় ঐক্যমত্য কমিশন তাদের কাজ প্রায় শেষ করে এসেছে। আপনি কিছুক্ষণ আগেও বলছিলেন জুলাই সনদে বিএনপি স্বাক্ষর করবে। তো এ পর্যন্ত প্রায় ৫-৬ মাস ধরে যে আলোচনা হলো, এটা বিএনপির পক্ষ থেকে আপনি নেতৃত্ব দিয়েছেন। তো এটার আউটপুট যা এসেছে এটা কতটা আশাব্যঞ্জক? জাতীয় ঐক্যমত্য কমিশনে প্রায় 23 কার্য দিবসে 2 মাস ব্যাপী যে আলোচনা হয়েছে সেটাকে আমি ফলপ্রসূ মনে করি। এই আলাপ আলোচনার মধ্য দিয়ে কিছু মৌলিক বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। তারা মৌলিক বিষয় হিসেবে 19টি বিষয়কে নির্ধারণ করেছিলেন সাংবিধানিক। এর বাইরেও অন্যান্য বিষয় আছে, কিন্তু ওগুলো সংবিধানের ভিতরে স্পর্শ করে না। সেই 19টির বিষয়ে 11-12টা মৌলিক ইস্যুতে প্রায় সকল রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছেন সবাই একমত। আমরা 7টি বিষয়ের মধ্যে কিছু কিছু অংশে নোট অফ ডিসেন্ট দিয়েছি। যদি বিএনপি ম্যান্ডেট পায় তাহলে সেই বিষয়টা সেভাবেই পরিবর্তিত হবে বা সংশোধন হবে। অন্যান্য কয়েকটি রাজনৈতিক দল হয়তো অন্য বিষয়ে 2-1টি বিষয়ে আর নোট অফ ডিসেন্ট দিয়েছে, পুরোপুরি অনৈক্য নয়। হয়তো একটা বিষয়ে 70 অনুচ্ছেদ যদি আমি উল্লেখ করি, 2টা বিষয় বাদে ঐক্য কমিশন থেকে যে প্রস্তাব দিয়েছে যে এমপিরা এই 2টা বিষয় বাদে স্বাধীন থাকবে, তার মধ্যে অর্থ বিল এবং আস্থা ভোট। তা আমরা বলেছি আমরা আরও 2টা বিষয় অন্তর্ভুক্ত করতে চাই। একটা হলো সংবিধান সংশোধনী বিল, আর একটা হচ্ছে জাতীয় নিরাপত্তা, যেখানে যুদ্ধ পরিস্থিতি হবে। এই 2 ক্ষেত্রেও এমপিরা স্বাধীন থাকবেন না। তখন আমরা এই 2 ক্ষেত্রটা ইনক্লুড করবো বলেছি। এটাই হচ্ছে নোট অফ ডিসেন্ট। এবং আরেকটি দল তারা বলেছে আমরা সংবিধান সংশোধনীটাকেও অন্তর্ভুক্ত করতে চাই। তার মানে 3টা বিষয়ে তারা একমত। দিজ আর দি নোট অফ ডিসেন্ট। তা এখন সেইভাবে সবাই ঐক্যমত্য পোষণ করছে। এরকম পয়েন্ট ছিল 7টা, বাকি 11-12টার বিষয়ে সবাই একমত। যেমন আমাদের প্রস্তাব যে প্রধানমন্ত্রী 10 বছরের বেশি থাকবেন না, বিএনপির প্রস্তাব, সবাই একমত। আমরা বলেছি যে নির্বাচন কমিশন গঠিত হবে একদম প্রভাবমুক্তভাবে, এখানে সরকারি দল, বিরোধী দল এবং জুডিশিয়ারিরও একজন নিয়ে সেই নির্বাচন কমিশন গঠিত হবে। এখানে কোনো রকমের নির্বাহী বিভাগের প্রভাব থাকবে না, নিরপেক্ষভাবে হবে। সবাই একমত হয়েছে। এই জাতীয় অনেক বিষয়ে একমত হয়েছে। যেমন কিছু কিছু বিষয় আছে যে উপজেলা পর্যায়ে আদালতে স্থানান্তর করা, সবাই একমত হয়েছে। হাইকোর্ট বিভাগীয় পর্যায়ে হাইকোর্টের বেঞ্চ থাকবে, সবাই একমত হয়েছে। এই জাতীয় অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হয়েছে, কিন্তু 2টা বিষয়ে কারো একটু নোট অফ ডিসেন্ট আছে। তো এই কারণে আমি বলছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রচেষ্টা সেটা সফল হয়েছে এবং ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে। এইগুলো এখন বাস্তবায়নের জন্য যে অঙ্গীকারনামা, যে প্রতিশ্রুতি রাজনৈতিক দলগুলোর কাছে চাওয়া হয়েছে, সেখানেও আমরা আমাদের স্পষ্টতই অবস্থান পরিষ্কার করেছি যে আমরা যে কোনো সময় প্রস্তুতিটা সই করার জন্য। এবং সেখানে বলা হয়েছে যে সংবিধান সহ অন্যান্য আইন কানুন বিধি বিধান প্রবিধি যা কিছু যেভাবে পরিবর্তন করতে হয়, এই প্রতিশ্রুতিনামা, এই অঙ্গীকারনামা আমরা দিচ্ছি যে সেটা বাস্তবায়ন হবে। শুধুমাত্র সংবিধান সংশোধনের ক্ষেত্রে তারা যেটা প্রস্তাব করেছিল, আমাদের কাছে যেই খসড়াটা পাঠিয়েছে জুলাই জাতীয় সনদ 2025 নামে, সেখানে তারাই প্রস্তাব করেছে যে এগুলো সব পরবর্তী জাতীয় সংসদে বাস্তবায়নের জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ, এইভাবে তারা উল্লেখ করেছে। আমরা বলেছি ইয়েস, আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা এখানে স্বাক্ষর করব। সেই সনদে স্বাক্ষরের জায়গায় তারা উল্লেখ করেছে এখানে মাননীয় প্রধান উপদেষ্টা সভাপতি হিসাবে জাতীয় ঐক্যমত্য কমিশনে স্বাক্ষর করবেন, অন্যান্য সদস্যরা স্বাক্ষর করবেন, রাজনৈতিক দল যারা অংশগ্রহণ করেছে সবাই স্বাক্ষর করবেন। তা আমরা এগুলোতে এগ্রিড হয়েছি। এখন কয়েকটি দল থেকে প্রশ্ন উত্থাপিত হয়েছে যে এর আইনগত ভিত্তি কী। যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে পরবর্তী নির্বাচিত জাতীয় সংসদ এই সমস্ত প্রতিশ্রুতি সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়ন করবে, এবং সেটাই সঠিক, এটাই আইনি বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া। কারণ সংবিধান তো মাঠের মধ্যে বসে সংশোধন করা যায় না, সংবিধান তো একটা কাগজের মধ্যে সই করে সংবিধান করা যায় না। তারপরও আমরা বলেছি যারা এটার আইনি ভিত্তি চায়, যারা এখনই বাস্তবায়ন হোক চায়, সেই বিষয়ে কোনো আইনি বৈধ এবং সাংবিধানিক প্রক্রিয়া যদি থাকে, আলাপ আলোচনার মাধ্যমে বের করা যায়, সেই সংলাপও আমরা অংশগ্রহণ করব। আমরা অলওয়েজ একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে
সমঝোতার প্রস্তাব নিয়ে আমরা সবসময় হাজির। এটা আমরা জাতির সামনেও পরিষ্কার করেছি। কিন্তু এই সমস্ত দাবি তুলে এই দাবির ভিত্তিতে তারা যদি নির্বাচনকে বিলম্বিত করতে চায়, যেগুলো মাঠের বক্তব্য, সেটা সঠিক হচ্ছে না। তারা যদি এই সমস্ত দাবি বাস্তবায়নকে শর্ত হিসাবে দিয়ে যদি তারা নির্বাচন বয়কট করবে এরকম যদি হুমকি দিতে চায়, সেটাও রাজনৈতিক বক্তব্য হতে পারে না। আসুন, আমরা সবাইকে আহ্বান করেছি যে আরও বিশেষজ্ঞদের সাথে আমরা আলোচনা করি। তারা করছেন ইতিমধ্যে বিশেষজ্ঞদের সাথে আলোচনা। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ সাহেব, সেটা পত্রিকায় দেখলাম, আলোচনা করছেন, বিভিন্ন রকম পরামর্শ আসছে। সেই আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা পন্থা বের করা যাবে, আমরা সেই দিকে আগাই। কিন্তু এগুলাকে প্রিকন্ডিশন দিয়ে এবং এই কন্ডিশন বাস্তবায়িত না হলে তারা নির্বাচন করতে চাইবেন না ইত্যাদি এই বক্তব্য জাতি শুনতে চায় না। কারণ জাতির দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, প্রত্যাশা, শহীদের রক্তের অঙ্গীকার, প্রত্যাশা হচ্ছে আমরা একটা সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করতে চাই, যার মধ্য দিয়ে জনগণ ভোটের অধিকার প্রতিষ্ঠিত করবে এবং যার মধ্য দিয়ে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র নির্মিত হবে, যেটা আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। এই পথে যেন আমরা যাই। আমরা এমনও শুনেছি তারা সুপ্রিম কোর্টের রিটায়ার্ড কয়েকজন জাস্টিসের সাথে কথা বলেছেন, বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞদের সাথে কথা বলেছেন, তারা অনেক রকমের পরামর্শ দিয়েছে। আমরা সেই পরামর্শগুলো নিয়ে জাতীয় ঐকমত্য কমিশন যখনই আমাদেরকে আলোচনায় আহ্বান জানাবেন আমরা যাব। একটা রাস্তা অবশ্যই বেরোবে, কিন্তু আমরা মনে করি কোনো বৈধ আইনি এবং সাংবিধানিক প্রক্রিয়া যদি উপস্থাপিত হয়, সেই রাস্তায় আমরা অবশ্যই, সেই প্রস্তাবে আমরা অবশ্যই একমত হব। কারণ আমরা চাই যে জাতির মধ্যে একটা রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তি প্রতিষ্ঠিত হোক এবং কোনোভাবেই যেন ফেসিস্ট শক্তি কোনো রকমের সুযোগ না পায়। গণতান্ত্রিক শক্তিগুলোর মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকাটা অত্যন্ত জরুরি এবং সেই ঐক্যটা গঠিত হয়েছে ফেসিবাদ বিরোধী সংগ্রামে, আন্দোলনে, যেটাকে আমরা ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বলি। এবং আমরা মনে করি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যটাই হবে জাতির সামনের দিনে এগিয়ে যাওয়ার জন্য একমাত্র শক্তি। এবং এই শক্তিটাকে আমরা যতদিন ব্যবহার করতে পারবো ততদিনই এই জাতির মঙ্গল হবে। অনেক বিষয়ে ঐক্য হয়েছে, কিন্তু আপনাদের যারা প্রতিদ্বন্দ্বী তাদের একটা প্রধান দাবি হচ্ছে পিআর পদ্ধতিতে নির্বাচন। পিআর পদ্ধতি নিম্নকক্ষে এটা সম্ভব না, এটা অনেকেই গ্রহণ করেছে, কিন্তু তারা এখন উচ্চ কক্ষে যাতে পিআর হয় এটার ব্যাপারে অনড়। তা বিএনপির পজিশন কি? বিএনপি কি উচ্চ কক্ষে পিআরের পক্ষে থাকবে? দেখুন, এই যে পিআর পদ্ধতি উচ্চ কক্ষে বিষয়ে যে আলাপ আলোচনা হয়েছে সেটা অনেক দিন ঐকমত্য কমিশনের বৈঠকে আলোচিত হয়েছে। এখানে তাদের প্রস্তাব হলো যে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠিত হবে, আমরা একমত। এখানে প্রস্তাব এসছে 100 সদস্য বিশিষ্ট পার্লামেন্ট গঠিত হবে উচ্চকক্ষ, সেটা আমাদেরই প্রস্তাব বিএনপির পক্ষ থেকে। আর এই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠনের বিষয়ে তো মূলত বিএনপি প্রথম প্রস্তাবক, 31 দফাতে আছে। তো সেই জন্য আমরা এই 2 দফাতে একমত। কিন্তু ঐকমত্য কমিশন যে প্রস্তাব করেছে গঠন প্রক্রিয়া সম্পর্কে, আমরা বলেছি এটার সাথে আমরা একমত না, এখানে আমাদের নোট অফ ডিসেন্ট। তাদের গঠন প্রক্রিয়াটা ছিল যে তারা জাতীয় সংসদের নিম্ন কক্ষে যে দল যত পরিমাণে ভোট পাবে সেই ভোটের অনুপাতে তারা এখানে আসন চায়। আমরা বলেছি বিদ্যমান জাতীয় সংসদে বিদ্যমান পন্থা হচ্ছে সংবিধানের আলোকে নারী সংরক্ষিত আসন যেভাবে নির্বাচিত হয় সেভাবেই সিটের অনুপাতে নির্বাচিত হবে, এটা আমাদের প্রস্তাব। তো এখানে নোট অফ ডিসেন্ট আছে। তো উল্লেখ থাকবে যে যদি বিএনপি ম্যান্ডেট পায় তাহলে বিএনপির মতো করে এই প্রস্তাব বাস্তবায়ন করবে। আর যদি যারা আপত্তি দিয়েছে বা যারা অন্য প্রস্তাবের সাথে একমত তারা যদি ম্যান্ডেট পায় তারা সেটা করবে। এখানে তো ঐকমত্য প্রতিষ্ঠার মধ্যে তো জবরদস্তি কোনো বিষয় নেই, সেটা আলাপ আলোচনার মধ্য দিয়ে যেভাবে ঐক্য হবে সেটা। আরেকটা বিষয় আছে, তাদের ক্ষমতা এবং দায়িত্ব কী হবে। সেই ক্ষমতা এবং দায়িত্বের ক্ষেত্রে সাধারণ যে বিলগুলো নিম্নকক্ষে পাশ হবে সেই বিলগুলো আবার উচ্চকক্ষে যাবে বিবেচনার জন্য, এখানেও আমরা একমত। কিন্তু সেখানে যদি সংবিধান সংশোধনী সংক্রান্ত যায় সেখানে আমরা একমত হতে পারিনি, বিকজ সাধারণ বিলের ক্ষেত্রেও বলা আছে এগুলা শুধু তারা বিবেচনা করতে পারবেন, পাশ করতে পারবেন, কিন্তু এখানে তারা ভেটো দিতে পারবেন না, অনুমোদন করতে পারবেন না। তারা তাদের সুপারিশ থাকলে সে নিম্নকক্ষে পাঠাবে। কিন্তু তাদের প্রস্তাব হচ্ছে যে সংবিধান সংশোধনের ক্ষেত্রে অতি অবশ্যই সেখানে মেজরিটির মাধ্যমে সংবিধান সংশোধনীতে গৃহীত হবে। এখন আমাদের প্রস্তাব হলো সেটা একটা ইনডাইরেক্টলি নির্বাচিত সংসদ, জনগণের সার্বভৌমত্বের এখতিয়ার কেবল জনগণ সরাসরি নির্বাচনের মাধ্যমে নিম্নকক্ষে দিয়ে থাকেন, যেটা সার্বভৌম সংসদ, জাতীয় সংসদ হিসেবে আমরা জানি।
এবং সেই জনগণের পক্ষে সেই সার্বভৌম ক্ষমতা সংবিধান সংশোধনী সহ সমস্ত ক্ষমতা প্রয়োগ করে সরাসরি নিম্নকক্ষে, যেটার সাথে এই উচ্চকক্ষের মিল নেই। তো সেইখানে আমরা সংবিধান সংশোধনে নিয়ে যেতে পারি না। সেই জন্য আমরা এই দুইটা ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছি। একটা হচ্ছে যে ভোটের সংখ্যানুপাতে এটা গঠিত হলে আমাদের আপত্তি আছে, আমরা আসনের সংখ্যানুপাতে চাই, এবং আমরা সংবিধান সংশোধনে জাতীয় কোনো বিল উচ্চকক্ষে যাক, সেটাকে আমরা মনে করি যে এটা পিওর সাংবিধানিক প্রক্রিয়া হবে না, বা জনগণের সার্বভৌমত্বের যেহেতু তারা প্রতিনিধিত্ব করে না, সেখানে যাওয়া ঠিক হবে না। আমরা শেষ করতে চাই, তার আগে দুইটা প্রসঙ্গ আপনার কাছে ছোট ছোট করে জানতে চাই। একটা হচ্ছে আপনাদের দলের যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, উনি কবে দেশে আসবেন এটা নিয়ে জনমনে একটা কৌতূহল আছে। তাই সরকার মানে অভ্যুত্থানের 1 বছর পার হয়ে গেল, তারপরও উনি দেশে আসেননি এখনো। তো ওনার দেশে আসার ক্ষেত্রে কি প্রতিবন্ধকতা এখনো আছে? আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব খুব শিগগিরই দেশে আসবেন। সমস্ত প্রস্তুতি আমরা এখানেও শেষ করেছি, ওনার থাকার, ওনার সিকিউরিটির, ওনার যাবতীয় ব্যবস্থা, আর লন্ডনের আয়োজন সব কিছু সমাপ্ত। এখন উনি যে কোনো সময় বাংলাদেশে আসবেন বলে আমরা আশা করি, তবে দিন নির্ধারিত হয়নি, সময় নির্ধারিত হয়নি। আচ্ছা, শেষ প্রসঙ্গ, সেটা হচ্ছে আপনাদের নেতা তারেক রহমান 31 দফা ঘোষণা করেছেন বেশ আগেই, এই অভ্যুত্থানের আগেই। তারপরে বিএনপির পক্ষ থেকে একটা নতুন বাংলাদেশ স্বপ্ন মানুষকে দেখানো হচ্ছে, উনিও দেখাচ্ছেন। বিএনপি যদি সরকার গঠন করে জনগণের ভোটে, তো কী ধরনের পরিবর্তন আসবে আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এবং সমাজ ব্যবস্থায়, এটা সংক্ষেপে যদি বলেন। পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্রগণ অভ্যুত্থান 2024-এর পরবর্তীতে জনগণের যে প্রত্যাশা এবং আমাদের যে অঙ্গীকার, 31 দফা প্রস্তাবের যে বাস্তবায়ন নিয়ে আমাদের যে পরিকল্পনা, এই সব কিছুই এখন একই সাথে বাস্তবায়ন করার প্রক্রিয়া শুরু হবে। জি, সমাপ্ত করতে সময় লাগবে, তবে তার আগে নির্বাচনের মধ্য দিয়ে জনগণ যদি বিএনপিকে ম্যান্ডেট দেয়, দায়িত্বপ্রাপ্ত হয়, তাহলেই তো আমরা এই কাজগুলো করা শুরু করতে পারবো। আমাদের অঙ্গীকার অনুযায়ী আমরা আমাদের পরিকল্পনা প্রণয়ন করেই যাচ্ছি 31 দফার ভিত্তিতে, এবং জাতীয় ঐক্যমত্য কমিশনে যে সমস্ত বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়েছে সেই সমস্ত প্রস্তাবের ভিত্তিতে। এর বাইরেও আমাদের অনেক বিষয় সংস্কারের জন্য প্রস্তাবনা দলের পক্ষ থেকে আছে, এবং আমরা জনগণের কাছ থেকেও বৃহত্তর পরিসরে জাতীয় সংসদের আলাপ আলোচনার মধ্য দিয়ে অনেকগুলো বিশেষজ্ঞ কমিটি বা সংস্কার কমিটি করে আমরা আরও অনেক প্রস্তাব নিতে চাই, এবং সেই জন্য আমরা অপশন খোলা রেখেছি। এগুলো করে একটি জাতীয় কর্ম পরিকল্পনা নির্ণয় বা প্রণয়ন করা হবে, তার ভিত্তিতেই বাস্তবায়ন শুরু হবে। যেমন আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যেই বলেছেন তিনি স্বাস্থ্য সেবা কার্ড, হেলথ কার্ড ইস্যু করবেন, এবং তিনি বলেছেন দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু ফ্যামিলি কার্ড তিনি প্রদান করবেন, যে ফ্যামিলি কার্ডের মালিক হবে পরিবারের যিনি প্রধান একজন নারী, মা, তার নামে ইস্যু হবে, এবং সেই যে ফ্যামিলি কার্ডের মধ্য দিয়ে তারা সেই সহায়তাটা পাবেন। আমরা বেকারত্বের ক্ষেত্রে বেকারত্ব বিমোচনের জন্য আমরা অনেক বেশি কর্মসংস্থানের পরিকল্পনার কথা ইতিমধ্যে বলেছি, স্বাস্থ্য খাতে, শিক্ষা খাতে এবং অন্যান্য খাতে। এগুলো বাস্তবায়নের জন্য তিনি অলরেডি জনগণের সামনে সেই প্রস্তাবনা তুলে ধরেছেন। কিসের ভিত্তিতে? 31 দফার ভিত্তিতে। তো এরকম আরও অনেক কর্মপরিকল্পনা আমাদের আছে, যেগুলো সরাসরি বেনিফিশিয়ারি, উপকারভোগী হবে এই দেশের জনগণ। তা এখন একই দিনে সমস্ত কিছু পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব হবে না, কিন্তু আমরা শুরু করতে চাই, এবং সেটা গ্র্যাজুয়ালি একটা পর্যায়ে উন্নীত হবে। কিসের ভিত্তিতে? রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা কীরকম থাকবে, কীভাবে অর্জন করা হবে, তার ভিত্তিতে এগুলো বাস্তবায়ন করা সম্ভব। তবে আমাদের মূলনীতি, আমাদের প্রস্তাবনা, আমাদের অঙ্গীকার, আমাদের কর্মপরিকল্পনা সব কিছুই ঠিক আছে। জনাব সালাউদ্দিন আহমেদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, দীর্ঘক্ষণ মাই টিভিকে সময় দিলেন। ধন্যবাদ আপনাদের। প্রিয় দর্শক, আপনাদেরকেও শুভেচ্ছা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আবার শীঘ্রই কোনো বিশিষ্টজনকে নিয়ে আপনাদের সামনাসামনি হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং মাই টিভির সঙ্গেই থাকবেন আশা করছি।